হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশপিডিয়া চ্যানেল তোমাদের আরেকবার সকলকে স্বাগত জানাচ্ছি। সো ফ্রেন্ডস, আজকে আমরা আলোচনা করব ফিউচার টেন্স। তাড়াতাড়ি আমরা শিখবো, কোনো নিয়ম অনুসরণ করব না, অর্থাৎ বাস্তব উদাহরণের মাধ্যমে যে সেন্টেন্স পড়ে আমরা নিজেই নিয়ম তৈরি করব। এবং তোমরা যারা আগের ভিডিও দেখোনি, নিচে ডেসক্রিপশন বক্সে সেই ভিডিও তোমরা দেখে নিতে পারো। পাস্ট টেন্স বা প্রেজেন্ট টেন্স নিয়ে আমরা অলরেডি আলোচনা করে ফেলেছি। তো আজকের বিষয় হলো ফিউচার টেন্স। চলো ফিউচার টেন্স আমরা কিভাবে করব সেন্টেন্স কনস্ট্রাকশনের ক্ষেত্রে এবং স্পোকেন ইংলিশ বা ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আমরা সেটা কিভাবে ব্যবহার করব সেটা আমরা জেনে নিই। তাহলে আমাদের কোনো আর অসুবিধা থাকবে না, ইংলিশ বুঝতে শিখতে বা বলতে কিচ্ছু অসুবিধা হবে না। তো চলো শুরু করি। তো ফিউচার টেন্স মানে হচ্ছে ভবিষ্যৎকালে। তোমরা সকলেই জানো, কারণ একবারে ঝালাপালা হয়ে গেছে তোমাদের যে ফিউচার টেন্স মানে ভবিষ্যৎকাল, পাস্ট মানে অতীতকাল, প্রেজেন্ট টেন্স মানে বর্তমানকাল। এগুলো অনেকবার শুনেছো, বাট এটা কিভাবে করা যায় এবং এটা ট্রান্সলেট কিভাবে করি, বাংলা বলার সময়, বাংলা লেখার সময়, ইংলিশ থেকে বাংলা ট্রান্সলেট করার সময়, সব কিছুতে ক্ষেত্রে আমরা শিখবো। দেখো, ইনডেফিনাইট শব্দের অর্থ হচ্ছে, আমরা আগে ইনডেফিনাইটে আসি। তো তোমরা জানো ফিউচার টেন্সকে 4 ভাগে ভাগ করা যায়। একটা ইনডেফিনাইট, 2 নম্বর কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস। এগুলো নাম দেখে, নাম শুনে বা নাম মুখস্থ করে কিচ্ছু হবে না যদি তোমরা ব্যবহার না বোঝো। ভুলে যাও ইনডেফিনাইট কি, কন্টিনিউয়াস কি, পারফেক্ট কি, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস কি, সেগুলো নিয়ম মাথা থেকে বের করে দাও। জাস্ট উদাহরণ হিসেবে মনে রাখবো, উদাহরণ থেকে আমরা নিয়ম তৈরি করবো। দেখো, তো প্রথমে আমরা উদাহরণ নেব। তার আগে বুঝে নিই বাংলা আমরা কিভাবে বলতে পারি। ধরো বাংলা আমরা কথা বলছি কোনো রকম না ভেবেই, তাহলে ফিউচারের ক্ষেত্রে কোন জিনিসটা থাকলে বুঝবো এটা বাংলা মানে ভবিষ্যৎকাল। আমি যদি বলি আমি যাব, সে যাবে, আমি খাবো, সে খাবে, তুমি খাবে, সে খাবে, তাহলে যাবো, ব, খাবো, বে, তাহলে ব বে, অর্থাৎ দুটো আমরা পেলাম, একটা ব আর একটা বে। অর্থাৎ থাকবো, যাবো, খাবো, ঘুরবো, তুমি যাবে, সে খাবে বা সে যাবে, তাহলে একটা ব আর বে থাকছে। এই দুটো যদি থাকে তাহলে বুঝে নিতে হবে এক কথায় এটা ফিউচার টেন্স আছে। ফিউচার টেন্স মানে ব বে থাকবে, তুমি যাবে, আমি আসবো, তুমি যাবে, সে খাবে, এই জিনিসগুলো ব বে। তাহলে এই জিনিসগুলো দেখতে পাচ্ছি ফিউচার টেন্সে ব থাকলে এটা ফিউচার টেন্স, এটা বাংলা বুঝে যাবে এটা। এবার আমরা ফিউচার টেন্সের নিয়মগুলো জানবো না, জাস্ট উদাহরণ দেখবো। দেখো, আই শ্যাল স্টে হেয়ার ফর এ ডে, আমি থাকবো এখানে ফর এ ডে, একদিনের জন্য। তাহলে এক এক করে মানে করি। আমি শ্যাল স্টে থাকবো, হেয়ার মানে এখানে, ফর মানে জন্য, এ মানে একটি, ডে মানে দিন। তাহলে আমি থাকবো এখানে একদিনের জন্য। এই জায়গাটাই বুঝতে পারলে যে স্টে শব্দের অর্থ হচ্ছে থাকা। তোমরা সকলে জানো থাকা। তাহলে এই শব্দটা হয়ে গেল থাকবো, অর্থাৎ হয় আকার গ ক ব হয়ে গেল থাকবো। কি জিনিসটা দিলাম যেটা থাকবো হয়ে গেল, এখনই তো থাকা ছিল, স্টে মানে থাকা। এই যে শ্যাল বা উইল বসলে এইখানটায় দেখো, এই জিনিসটা দেখে বুঝবো যে এটা ফিউচার টেন্সে রয়েছে। জাস্ট শ্যাল আর উইল, শ্যাল বা উইল থাকলে ফিউচার টেন্স, শ্যাল বা উইল থাকলে ফিউচার টেন্স। কিন্তু একটা নিয়ম আছে। এবার নিয়মটা কি আমরা সেন্টেন্স পড়ে বুঝবো। দেখো, আই শ্যাল স্টে মানে আমি থাকবো। তাহলে আয়ের পরে কি বসেছে, শ্যাল বসেছে, স্টে বসেছে, একটা ভার্বের ফার্স্ট ফর্ম বসেছে। এরপর দেখো আমরা জিনিসগুলো জেনে নিই ব্যাপারটা কি। ধরো তোমরা নিশ্চয়ই জানো প্রেজেন্ট টেন্স ভার্বের 3টে ফর্ম থাকে, ফার্স্ট ফর্ম, সেকেন্ড ফর্ম, থার্ড ফর্ম। তাহলে স্টে শব্দটা দেখো, স্টে, স্টেড, আর একটা বলতে পারি স্টেড। তো এই 3টে আমরা লক্ষ্য করবো। দেখো, এটা হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম, সেকেন্ড ফর্ম, এটা সেকেন্ড ফর্ম, ফার্স্ট ফর্ম, আর এটা থার্ড ফর্ম। তাহলে ব্যাপারটা হলো কোনটা ইউজ করব। সবসময় মনে রাখবে ফিউচার টেন্সের ক্ষেত্রে ফার্স্ট ফর্ম ব্যবহার করা হয়, আর প্রেজেন্ট টেন্স করতে কি বলেছিলাম সেটাও কিন্তু ফার্স্ট ফর্ম ব্যবহার করা হয়। ফিউচার টেন্স কিন্তু এটা ব্যবহার করব না। অনেকে বলো যে পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, এটা বলতে পারি পাস্ট টেন্স, এটা প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্স বলে থাকো অনেকে, কিন্তু এটা ফিউচার টেন্স নয়, এটা পাস্ট পার্টিসিপাল ফর্ম। ঠিক আছে, এটা আমরা ইউজ করবো না, জাস্ট এটা ইউজ করবো, প্রেজেন্টের ফর্মটাই ইউজ করব। দেখো, স্টে মানে কি থাকা, বাট এই যে উইলটা বা শ্যাল থেকে গেল, তখন আমরা বলবো আই শ্যাল স্টে হেয়ার ফর টুডে, আমি এখানে থাকবো, অর্থাৎ শ্যাল বা উইলের ব্যবহার থাকবে। এবার প্রশ্ন, শ্যাল বা উইল কখন বসাবো। দেখো, আই বা উই পরে সবসময় শ্যাল হবে, আর বাকি ক্ষেত্রে সব ক্ষেত্রে উইল হবে। খুব সহজ নিয়ম, আই বা উইর ক্ষেত্রে শ্যাল হবে আর বাকি ক্ষেত্রে উইল শব্দটা বসবে। একবারে জলের মতো সহজ, কোনো অসুবিধা নেই। আই বা উইর পরে শ্যাল আর বাকি ক্ষেত্রে উইল। এখানে আমরা কি বসেছি, আই। তাহলে আই শ্যাল স্টে হেয়ার ফর টুডে, আমি আজকে এই জিনিসের জন্য থাকবো, তাহলে বোঝা যাচ্ছে ফিউচার টেন্স। তাহলে স্ট্রাকচারটা দেখে নিই চলো। অর্থাৎ ফিউচার টেন্সের গঠন আমরা এবার নিয়ম তৈরি করব নিজেই, আমরা নিয়ম মুখস্থ করবো না। দেখো, প্রথমে আই তেনে সাবজেক্ট, তারপর হচ্ছে শ্যাল বা উইল বসাবে। ঠিক আছে, শ্যাল বা উইল বসালে তারপরে কি বসাবে, ভার্বের ফার্স্ট ফর্ম বসাবে। দেখো, ফার্স্ট ফর্ম বসিয়েছি, তারপরে অবজেক্ট প্লাস আদার্স, তারপর অন্য কিছু তোমরা বসিয়ে দিতে পারো, আর দেখানো আমার দরকার নেই।
শুধু আমাদের দেখবো সাবজেক্ট বসেছে কিনা, এস ইউ বি করে দিতে, এটা এস ইউ বি সাবজেক্ট, তারপরে শ্যাল বা উইল বসাবো, তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম বসাবো, তারপরে অবজেক্ট, ও মানে এখানে বি বসে দিতে হলে বুঝতে পারবে অবজেক্ট, আর বা আদার্স। জাস্ট মনে রাখবে শ্যাল বা উইলের পরে ভার্বের ফার্স্ট ফর্মের পরে এটা হয়। নেক্সট উদাহরণ দেখো, উই শ্যাল উইন দ্য ম্যাচ, আমরা ম্যাচটি যে খেলাটা হবে সেটা জিতবো, তাহলে উইন মানে জেতা, আর শ্যাল মানে বসেছে জিতবো। তাহলে আবার দেখো নিয়মটা, উই মানে আমরা, উইয়ের পরে কি বসেছে শ্যাল, উই শ্যাল উইন দ্য ম্যাচ। তাহলে এই অংশটা দেখতে পাচ্ছ আমরা জিতবো বোঝাচ্ছে, তাহলে জিতবো ক্ষেত্রে ফিউচার টেন্স নিশ্চয়ই ব আসছে। তাহলে স্ট্রাকচারটা দেখো, সাবজেক্ট শ্যাল বা উইল বসেছে, উইনের ভার্বের ফার্স্ট ফর্ম বসেছে, আর অবজেক্টটা বসিয়ে দিলাম। তো এই জিনিসগুলো হলো। পরেরটা দেখো, হি উইল হেল্প ইউ, সে তোমাকে সাহায্য করবে। তাহলে করবে অর্থে কি, সাহায্য করা মানে হেল্প, আর সাহায্য করবে বলতে দেখো উইল বসেছে, কেন হি এর পরে উইল বসে, দেখো বাকি ক্ষেত্রে উইল। পৃথিবীতে যা কিছু বস্তু বা ব্যক্তি আছে সবগুলোর ক্ষেত্রে উইল বসবে, আই বা উইল পরে শ্যাল বসবে। নেক্সট দেখো, হি উইল হেল্প ইউ, তো সে তোমাকে সাহায্য করবে, এটা সাবজেক্ট, উইল বা শ্যাল বসেছে, ভার্বের ফার্স্ট ফর্ম বসেছে, দিয়ে অবজেক্ট বসেছে। ইট উইল রেইন টুডে, আজকে বৃষ্টি হবে, তো হবে বলতে দেখো উইল বসেছে, তার সাথে ভার্বের ফার্স্ট ফর্ম বসেছে, ঠিক আছে। তো ইট মানে ইটের পরে উইল বসে, আমি কি বলেছি বাকি ক্ষেত্রে উইল বসে, তাহলে ইট উইল রেইন টুডে, তাহলে আজকে বৃষ্টি হবে। তো এটা হলো সাবজেক্ট, এটা শ্যাল বা উইল বসেছে, তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম বসেছে, তারপর অবজেক্ট বসেছে। দেখো কিভাবে আমরা নিয়ম তৈরি করছি জাস্ট উদাহরণ থেকে পড়ে। নেক্সট দেখো, দে উইল লিভ ফর সিমলা টুমরো, তাহারা লিভ করবে মানে ছেড়ে যাবে, মানে চলে যাবে, ত্যাগ করে যাওয়া। তারা যাবে সিমলার জন্য বা সিমলাতে কালকে, আগামীকাল, টুমরো মানে আগামীকাল, ভবিষ্যৎকাল। তো তারা লিভ করবে বা ছেড়ে যাবে সিমলা, এক কথায় তারা সিমলা যাবে আগামীকাল, আগামীকাল তারা সিমলা যাবে। তাই যাওয়া অর্থে বা ছেড়ে যাওয়া অর্থে এই দেখো লিভ, লিভের ফার্স্ট ফর্ম হচ্ছে লিভ, লেফট, তার ফার্স্ট ফর্ম আমরা বসাবো, তাহলে উইল সাবজেক্ট, এটা হচ্ছে আমরা দে সাবজেক্ট, উইল লিভ এটা ভার্ব, আর বাকি ক্ষেত্রে আমরা বাকি অংশটা বসালাম। তো এটা ভার্ব হলো, এটা বাকি অংশ। তো এই হলো ফিউচার ইনডেফিনাইট টেন্সের ব্যবহার, মানে ফিউচার টেন্সের কোথায় কোথায় আমরা ইউজ করতে পারি, জাস্ট ইজি। সাবজেক্ট বসাবো, উইল বা শ্যাল বসাবো, ভার্বের ফার্স্ট ফর্ম বসাবো, অবজেক্ট বসাবো, নিয়ম তৈরি করে নিলাম কিভাবে, উদাহরণ পড়ে। জাস্ট উদাহরণ মনে রাখবে, অটোমেটিক নিয়ম চলে আসবে। ওকে, তার আগে দেখে নেবো এই সেন্টেন্সগুলোকেই আবার আমরা নেগেটিভও করতে পারি আর ইন্টারোগেটিভও করতে পারি, অর্থাৎ নাবাচক আর প্রশ্নসূচক বাক্যে কিভাবে করবো। দেখো, আই শ্যাল স্টে হেয়ার ফর এ ডে, জাস্ট এটা আমরা শ্যালটাকে আগে নিয়ে চলে আসবো, অর্থাৎ এই যে শ্যাল বা উইল থাকবে সেটা আগে নিয়ে চলে আসলে এটা আমাদের প্রশ্ন হয়ে যায়। আগে আমরা ইন্টারোগেটিভ করবো। আমরা কিভাবে করবো দেখো, শ্যাল আই স্টে হেয়ার ফর আ ডে দিয়ে প্রশ্ন চিহ্ন দিয়ে দিতে হবে একটা, বা ইন্টারোগেটিভ মার্ক। তাহলে শ্যালটা আগে নিয়ে আসলেই আমাদের হয়ে যাবে। নেক্সট দেখো, হি শ্যাল উইন দ্য ম্যাচ, এটাকে প্রশ্নসূচক করবো, তাহলে হি শ্যাল আছে, শ্যালটা আগে নিয়ে চলে আসবো, শ্যাল হি উইন দ্য ম্যাচ প্রশ্নসূচক, মানে কি সে কি ম্যাচটা জিতবে। আচ্ছা, নেক্সট দেখো, হি উইল হেল্প ইউ, একই রকম ভাবে উইল হি হেল্প ইউ, সে কি তোমাকে সাহায্য করবে। নেক্সট দেখো, ইট উইল রেইন টুডে, আজকে বৃষ্টি হবে, উইল ইট রেইন টুডে, আজকে কি বৃষ্টি হবে, এটাকে বোঝাচ্ছে। নেক্সট দেখো, দে উইল লিভ ফর সিমলা টুমরো, কালকে তারা সিমলাতে যাবে। তাহলে এটা কি করবো, উইল দে লিভ ফর সিমলা টুমরো। তো এটা সম্পূর্ণ একটা সহজ নিয়ম, জাস্ট এটা আমরা আগে নিয়ে চলে আসবো, প্রশ্ন করবো। এবার নট নেগেটিভ কিভাবে করবো দেখো, আই শ্যাল নট স্টে হেয়ার ফর আ ডে, এখানে জাস্ট শ্যালের পরে নটটা বসাবো। তারপরে দেখো, হি শ্যাল উইন দ্য ম্যাচ, এটা আমরা কি করবো, হি শ্যাল নট উইন দ্য ম্যাচ। নেক্সট দেখো, হি উইল হেল্প ইউ, তাহলে হি উইল নট হেল্প ইউ। ইট উইল নট রেন টুডে, দে উইল নট লিভ ফর সিমলা টুমরো। তো এই হলো আমরা প্রশ্নসূচক বা ইন্টারোগেটিভ বা নেগেটিভ করলাম। এবার চলো আমরা কন্টিনিউয়াস টেন্সের দিকে অগ্রসর হই। সো এবার দেখবো ফিউচার কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ ভবিষ্যৎ একটা ফিউচার থাকবে, তার সাথে কন্টিনিউয়াস থাকবে, মানে কি কোনো কাজ চলতে থাকবে। তো আইএনজি যুক্ত মানে আমরা বলি কি কন্টিনিউয়াস, বাট সেটা ফিউচারে হতে হবে। বাংলায় আমরা কিভাবে বলবো, ধরো আমি খেলতে থাকবো, আমি দেখতে থাকবো, তুমি দেখতে থাকবে। তাহলে এই যে থাকবে আর চলতে থাকা কোনো কাজ ফিউচারে, অর্থাৎ কোনো কাজ ভবিষ্যতে শুরু হবে এবং সেটা চলতে থাকবে। ধরো থাকবো আর থাকবে, এটা বাংলার শেষে থাকবে। যেমন আই শ্যাল বি ওয়েটিং ফর ইউ, আমি তোমার জন্য ওয়েট করে থাকবো, মানে কি ভবিষ্যৎ
আসবে অর্থাৎ ভবিষ্যতে পৌঁছাবো এবং সে কারোর জন্য ওয়েট করে থাকবো অর্থাৎ চলতে থাকবে কোনো কাজ, কখন গিয়ে শেষ হবে আমরা জানি না, জাস্ট সেটা চলতে থাকবে, প্রসেস সেটা কন্টিনিউ হবে। তো আই শ্যাল বি ওয়েটিং শব্দের অর্থকে আমি কি ওয়েট করে থাকবো। এবার এটার নিয়ম আমরা জানবো, দেখো এই অংশটাতে দেখো শ্যাল বি আর উইল বি, অর্থাৎ শ্যাল বি উইল বি থাকলে তখন আইএনজি বসবে, ঠিক আছে, শ্যাল বি উইল বি থাকলে তখন আইএনজি বসাবো। আর এইটার যে স্ট্রাকচার সেটা আমরা দেখে নেবো, দেখো সাবজেক্ট, তারপর শ্যাল বি বা উইল বি, শ্যাল বি বা উইল বি, আর ভার্বের সাথে ফার্স্ট ফর্ম অর্থাৎ ভার্বের আইএনজি, ভার্বের ফার্স্ট ফর্মের সাথে আইএনজি আর প্লাস অবজেক্ট। তো এই হলো তোমার ফর্মুলা বা স্ট্রাকচার মনে রাখার দরকার নেই, অত চাপ নেই, জাস্ট একটা সিম্পল একটা উদাহরণ মনে রাখবে, তাহলে অটোমেটিক তোমরা নিয়ম তৈরি করে নিতে পারবে। দেখো আই শ্যাল বি বসেছে, তাহলে এখানে দেখো শ্যাল বি, তাহলে শ্যাল বি মানে কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার করা হয়, আর ওয়েটিং মানে বুঝতেই পারো কন্টিনিউয়াসের জন্য আইএনজি, তাহলে আমি অপেক্ষা করতে থাকবো, তাহলে এটা হচ্ছে এক জায়গায় একসাথে বলতে হবে, আই শ্যাল বি ওয়েটিং, আমি অপেক্ষা করতে থাকবো তোমার জন্য। তো এই হলো কন্টিনিউয়াস টেন্সের আমরা কিভাবে ইউজ করতে পারি দেখলাম। দেখো পরের সেন্টেন্সটা, উই শ্যাল নট বি প্লেইং, আমরা খেলতে থাকবো না, এই যে বললাম খেলতে থাকবো অর্থাৎ দেখো থাকবো চলে আসছে, এখানে কি ছিল ওয়েটিং করা, অর্থাৎ ওয়েটিং করতে থাকবো অর্থাৎ ভবিষ্যতে চলতে থাকবে, সেরকমভাবে প্লেইং মানে খেলতে থাকবো। তাহলে আমরা শ্যাল নট আছে মানে না, আমরা কি করবো না, খেলতে থাকবো না, আমরা খেলতে থাকবো না। তো তার জন্য দেখো আইএনজি বসেছে আর এখানে শ্যাল বি বসেছে, তার মাঝে একটা নট বসেছে, এটা নেগেটিভ হয়ে করা হয়েছে বা নাবাচকে করা হয়েছে। দ্য ফার্মার উইল বি প্লাউইং ইন দ্য ফিল্ড, প্লাউইং শব্দের অর্থ হচ্ছে লাঙল দেওয়া, অর্থাৎ ফিল্ড মানে মাঠে, কোনো ক্ষেতে বা তার মাঠে যে একটা চাষি সে চাষ করবে, লাঙল দেবে, অর্থাৎ কী করতে থাকবে, সে দিতে থাকবে, কোনো একটা কাজ শুরু হবে অর্থাৎ লাঙল দেওয়াটা শুরু হবে এবং সেটা চলতেই থাকবে, কতক্ষণ ধরে শেষ হবে সেটা বলেনি। নেক্সট দেখো, দ্য ফার্মার উইল বি প্লাউইং ইন দ্য ফিল্ড, তো এটা হলো আমাদের কন্টিনিউয়াস টেন্স। নেক্সট দেখো, আই উইল বি সিঙ্গিং, আমি গান গাইতে থাকবো, অর্থাৎ সেটা কতক্ষণ ধরে চলবে জানি না, জাস্ট আমি থাকবো, গাইতে থাকবো, তাহলে শ্যাল বি বা উইল বি। এবার প্রশ্ন হতে পারে আয়ের পরে কেন উইল হলো, দেখো এটার কোনো ধরাবাধা নিয়ম নেই, মডার্ন ইংলিশ অনুসারে, অ্যাকর্ডিং টু মডার্ন ইংলিশ আয়ের পরে অনেক সময় উইল বসে যায়, কোনো বাধা ধরার নিয়ম নেই, আবার অনেক সময় এমফ্যাসিস দেওয়ার জন্য বা জোর দেওয়ার জন্য আমরা উইল ব্যবহার করতে পারি, আই উইল, সো ব্যবহারটা হয়। তো আই উইল, আয়ের পরে শ্যালো বসে আমরা জানি, বাট আই উইল বসালে কোনো অসুবিধা নেই। নেক্সট দেখো, দে উইল বি টকিং, তারা কথা বলতে থাকবে, তাহলে টকিং তারা কথা বলতে থাকবে। তো এই জিনিসগুলো হলো দেখো উইল বি শ্যাল বি এর ব্যবহার, তার সাথে ভার্বের আইএনজি ফর্ম যুক্ত হলে সেটা কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করা হয়। এটাকে প্রশ্ন করলে কি হবে, দেখো ইন্টারোগেটিভে করলে কি হবে, আই শ্যাল বি ওয়েটিং ফর ইউ, এখানে কি হবে শ্যাল আই বি ওয়েটিং ফর ইউ, জাস্ট শ্যালটা আগে নিয়ে চলে আসতে হবে। এখানে উই শ্যাল নট বি প্লেইং, তো এখানে শ্যাল উই নট বি প্লেইং, প্রত্যেকটার সাথে আমরা করতে পারি, উইলটা আগে নিয়ে চলে আসবো। এক্ষেত্রে দ্য ফার্মার উইল বি প্লাউইং, দ্য উইল নট দ্য ফার্মার বি প্লাউইং। তারপরে দেখো উইল আই বি সিঙ্গিং, তাহলে এখানে ক্ষেত্রে হবে উইল আই বি সিঙ্গিং। তারপরে দে উইল বি টকিং, তাহলে উইল দে বি টকিং, প্রশ্ন চিহ্ন দিয়ে দিলে হয়ে যাবে আমাদের। আর নেগেটিভ করতে গেলে খুবই সহজ, জাস্ট একটা নট লাগিয়ে দিলে আই শ্যাল বি ওয়েটিং, তাহলে আই শ্যাল বি নট ওয়েটিং, আই শ্যাল এখানে করাই আছে এটা, দ্য ফার্মার উইল নট বি প্লাউইং, আই উইল নট বি সিঙ্গিং, আমি গান গাইবো না, দে উইল নট বি টকিং, তারা কথা বলবে না। এই জিনিসগুলো খুব ইজি, কোনো নিয়ম মনে রাখার দরকার নেই। তো চলো এবার আমরা ফিউচার পারফেক্টের দিকে অগ্রসর। তো চলো এবার দেখে নিই ফিউচার পারফেক্ট টেন্স। ফিউচার পারফেক্ট টেন্স বাংলায় আমরা যখন ব্যবহার করব, ধরো আমার এই কাজটা হয়ে থাকবে, এই অর্থে, অর্থাৎ কোনো কাজ কমপ্লিট হয়ে থাকবে। ধরো আমি কোনো কাজ শুরু করলাম, ধরো আমি খেলাম, আমি গত যে তোমার প্রেজেন্ট টেন্সের ভিডিওটা তোমরা যারা দেখেছো তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে যে আমরা পেয়ারা একটা খাচ্ছিলাম, সে পেয়ারাটা আমি যদি বলি যে আমি আবার একটা কালকে পেয়ারা খাবো, এটা হবে কি, এটা হবে জাস্ট ফিউচার টেন্স। আমি পেয়ারা খেতে থাকবো মানে কি কাজটা চলতে থাকবে, এটা ফিউচার কন্টিনিউয়াস। এবার আমি যদি বলি আমার পেয়ারাটা খাওয়া হয়ে থাকবে, অর্থাৎ কোনো কাজ ভবিষ্যতে শুরু করব, ঠিক আছে, কিন্তু সেটা কিছুক্ষণ মানে ধরে চলবে এবং তারপরে কমপ্লিট হয়ে যাবে, সম্পূর্ণ হয়ে যাবে। এই অর্থে বাংলা আমরা কিভাবে বুঝবো, অর্থাৎ থাকবে এই কথাটা যদি থাকে, উদাহরণ দিলে পরিষ্কার হবে। দেখো আই শ্যাল হ্যাভ ইটেন, আমার খাওয়া হয়ে থাকবে, এই শব্দের অর্থ কি, আই মানে কিন্তু এখানে আমি নই, খেয়াল রাখবে যদি তোমরা
আয়ের পরে হ্যাভ মানে যদি আমরা বলেছিলাম না আয়ের পরে যদি হ্যাভ থাকে তখন আমার হয়ে যায়, তাহলে আমি হবে না, এটা খেয়াল রাখবে, অনেকে ভুল করবে। আই শ্যাল হ্যাভ নয়, আই শ্যাল হ্যাভ মানে কি, যদি আমি বলি তাহলে এটা হচ্ছে হ্যাভ মানে আছে হয়, কিন্তু এখানে আমরা আছে করব না, এটা সাহায্যকারী হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহার করা হচ্ছে। তো এইদিকে যাওয়ার দরকার নেই, জাস্ট শুধু মনে রাখবে আই বলতে এখানে আমি নয় আমার হয়ে যাবে, তাহলে হি হয়ে যাবে সে নয় তার হয়ে যাবে, উই বলতে আমার নয় আমাদের হয়ে যাবে, আর দে বলতে তার নয় তাদের হয়ে যাবে, ঠিক আছে। এই হ্যাভ থাকলে এটা হয়। তাহলে আমার খাওয়া হয়ে থাকবে, তাহলে এটা কীভাবে বুঝবো, এই যে শ্যাল আছে, কোনো কাজ ভবিষ্যতে চলতে থাকবে এবং কমপ্লিটও হয়ে থাকবে। আমি কি বলেছিলাম, পারফেক্ট মানে কমপ্লিট হয়ে থাকবে, কোনো কাজ ভবিষ্যতে সম্পূর্ণ হয়ে থাকবে বোঝাতে ফিউচার পারফেক্ট ব্যবহার করা হয়। তাহলে আই শ্যাল হ্যাভ ইটেন, এখানে আমরা ফর্মুলাটা বা জিনিসটা পেলাম শ্যাল হ্যাভ, অর্থাৎ শ্যালের পরে হ্যাভ বা উইলের পরে হ্যাভ। আয়ের পরে তো আমরা জানি যে শ্যাল হয়, সেরকমভাবে উইয়ের পরেও শ্যাল হয়, সেটা তো বসাবোই, আর উইল বাকি ক্ষেত্রে হয়। দেখো তাহলে এই স্ট্রাকচারটা আমরা জেনে নিই, আই শ্যাল হ্যাভ রিটেন, এটা ফর্মুলার কি সাবজেক্ট হয়ে গেল, প্লাস শ্যাল হ্যাভ বসাতে পারি, কি বসাবো শ্যাল হ্যাভ, বা বসাতে পারি উইল হ্যাভ, যে কোনো একটা বসাবে, অর্থাৎ আই বা উই থাকলে শ্যাল, বাকি ক্ষেত্রে উইল। তাহলে সাবজেক্ট বসবে, এখানে সাবজেক্ট দেখো আই, 2 নম্বর কি শ্যাল হ্যাভ বসেছে, এই জায়গাটা বসেছে শ্যাল হ্যাভ, আর উইল হ্যাভ বসায়নি কারণ এটা আই রয়েছে। এবার কি বসবে দেখো, ভার্বের থার্ড ফর্ম বসবে, ওখানে আমরা ভার্বের ফার্স্ট ফর্ম নিয়ে কাজ করছিলাম, এখন হবে ভার্বের থার্ড ফর্ম, কারণ এই যে হ্যাভ শব্দটা রয়েছে, আর আমরা জানি হ্যাভ বা হ্যাজ বা হ্যাডের পরে সবসময় কি বসে থার্ড ফর্ম বসে, এক্ষেত্রেও কোনো রকম ব্যতিক্রম হবে না, জাস্ট হ্যাভ বা হ্যাজ বা হ্যাড থাকলে তোমরা চোখ বন্ধ করে হ্যাভের থার্ড ফর্ম বা ভার্বের থার্ড ফর্ম বসিয়ে দেবে। এখানে ভার্ব কোনটা, এ দেখো ইটের যে ভার্ব, অর্থাৎ এটা হচ্ছে ভার্ব, মূল ক্রিয়া, মূল ক্রিয়া ইট থেকে ইটেন, অর্থাৎ ইট, এট, ইটেন, এটা আমরা জানি, তাই তো, ইট, এট, ইটেন, তাহলে এটা থার্ড ফর্ম, এই থার্ড ফর্মটাই ব্যবহার করব পারফেক্ট টেন্সের ক্ষেত্রে, এখানেও তাই আমরা হ্যাভটা, এখানে ইট কখনো ব্যবহার করব না কারণ হ্যাভ রয়েছে। তো এই জিনিসটা খেয়াল রাখবে। তাহলে গঠনটা হচ্ছে সাবজেক্ট, তারপর শ্যাল বা হ্যাভ, আর ভার্বের অবশ্যই ভার্বের থার্ড ফর্মটা এখানে ব্যবহার করতেই হবে কারণ হ্যাভ রয়েছে। তার মানে কি আমার খাওয়া হয়ে থাকবে, অর্থাৎ ভবিষ্যতে কোনো কাজ শুরু হবে এবং সেটা সম্পূর্ণ হয়ে থাকবে, ঠিক আছে, চলতে থাকবে না, সম্পূর্ণ হয়ে থাকবে, চলতে থাকবে কন্টিনিউয়াস হয়ে যাবে, বাট এটা সম্পূর্ণ হয়ে থাকবে অর্থে এই ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ফিউচার পারফেক্ট ব্যবহার করতে হয়। আশা করি তোমরা বুঝতে পারছো। নেক্সট দেখো, হি উইল হ্যাভ রিচড হোম, এটা তোমরা বলো কি হবে, সে হবে না, এটা তার হয়ে যাবে, তার বাড়ি পৌঁছানো হয়ে থাকবে, এই যে থাকবে বলছি সব ক্ষেত্রে দেখো থাকবে চলে আসছে, তার বাড়ি পৌঁছানো, রিচ মানে পৌঁছানো, এখানে ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করা হয়েছে, তার বাড়ি পৌঁছানো হয়ে থাকবে। তাহলে এই ক্ষেত্রে আমরা বুঝতে পারলাম যে উইল হ্যাভ বসালাম, কেন এই হি শব্দটা আমি কি বলেছি আয়ের পরে বা উইয়ের পরে শুধুমাত্র শ্যাল বসে, বাকি ক্ষেত্রে বাকি যা থাকবে সব ক্ষেত্রে উইল বসবে, হি থাকুক, দে থাকুক, উই থাকুক, যা কিছু থাকবে, এই উই নয়, হি সি থাকুক বা সাবজেক্ট, মানে শুধু মনে রাখবে আই বা উই পরে শ্যাল বসবে আর বাকি ক্ষেত্রে উইল বসবে, সেখানে এই জন্য এই নিয়মটা ব্যবহার করা হয়েছে হি উইল। তো তার বাড়ি পৌঁছানো হয়ে থাকবে। নেক্সট দেখো, উই উইল হ্যাভ ফিনিশড আওয়ার ওয়ার্ক, আমরা কি করব, আমাদের যে কাজ সেটা কি হয়ে যাবে, ফিনিশড হয়ে থাকবে, অর্থাৎ শেষ হয়ে থাকবে, অর্থাৎ কোনো কাজ ভবিষ্যতে শুরু করব এবং সেই কাজটা সম্পূর্ণ হয়ে থাকবে। তাহলে আমাদের কাজটা শেষ হয়ে থাকবে বোঝাতে আমরা এটা ব্যবহার করি। নেক্সট দেখো 4 নম্বর, দে উইল হ্যাভ ক্রসড দ্য রিভার, তাহলে তাহারা নদীটা ক্রস করে থাকবে, নদীটা ক্রস করে থাকবে বলতে কি বোঝায়, তারা নদীটা ক্রস করে তাদের পৌঁছানো হয়ে থাকবে, তো এই জিনিসগুলো বোঝায়। তো এই পুরো জিনিসটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস হলো, ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। এবার দেখো এই জিনিসগুলোকে আমরা ফিউচার কন্টিনিউ পারফেক্টগুলোকে প্রশ্ন করব কি করে, খুবই সহজ, জাস্ট শ্যালটা আগে নিয়ে আসবো, তাহলে শ্যাল আই হ্যাভ ইটেন, তারপরে উইল হি হ্যাভ রিচড হোম, তারপরে উইল উই হ্যাভ ফিনিশড আওয়ার ওয়ার্ক, উইল দে হ্যাভ ক্রসড দ্য রিভার। এবার নেগেটিভ করবো খুব সহজভাবে, জাস্ট নট বসিয়ে দেবো, আই শ্যাল নট হ্যাভ ইটেন, হি উইল নট হ্যাভ রিচড হোম, উই উইল নট হ্যাভ ফিনিশড আওয়ার হোমওয়ার্ক বা ওয়ার্ক, দে উইল নট হ্যাভ ক্রসড দ্য রিভার। তো এই সমস্ত জিনিসগুলো ফিউচার পারফেক্ট টেন্সের সমস্ত খুঁটিনাটি জিনিসও আমরা জেনে নিলাম, ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো।
এবার আমরা অগ্রসর হব ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসের দিকে। তো চলো লাস্ট পার্টটা আমরা জেনে নেবো। দেখো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা আমরা এখন জানবো। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের একটা উদাহরণ দিই, তাহলে বুঝতে পারবে। ধরো কোনো কাজ ভবিষ্যতে শুরু হবে, শুরু হওয়ার পর কিছুক্ষণ ধরে চলতে থাকবে এবং কিছু টাইম মেনশন থাকবে, অর্থাৎ সময় উল্লেখে থাকবে। ধরো আমি বললাম যে আই শ্যাল হ্যাভ বিন ওয়ার্কিং ফর 2 hours। আমি কোনো কাজ, এখানে ওয়ার্কিং মানে কাজ করতে থাকা, তো আমি কোনো কাজ করতে থাকবো 2 ঘন্টা ধরে। 2 ঘন্টা ধরে আমি কাজটি করতে থাকবো, মানে ভবিষ্যতে আমি শুরু করব কাজটা এবং সেটা 2 ঘন্টা ধরে চলতে থাকবে। ঠিক আছে, এই জিনিসটাও কিন্তু কন্টিনিউয়াস পারফেক্ট কন্টিনিউয়াস যখন আমরা শিখেছিলাম সেম, অর্থাৎ একই, শুধুমাত্র এই টাইমের উল্লেখটা ছিল না। অর্থাৎ যেখানে টাইমের মেনশন থাকবে সেটা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়ম। সেটা প্রেজেন্ট হতে পারে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হতে পারে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হতে পারে, বা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস হতে পারে, যদি টাইমের মেনশন থাকে। অর্থাৎ কোনো কাজ কিছুক্ষণ ধরে চলা অর্থেই পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে এই টেন্সটা ব্যবহার করে থাকি। তাহলে আমি কি হবে, আই শ্যাল হ্যাভ বিন ওয়ার্কিং, আমি কাজটা শেষ মানে করতে থাকবো কিছুক্ষণ ধরে, এখানে 2 ঘন্টা সময় ধরে করতে থাকবো, মানে চলতে থাকবে এই ব্যাপারটা। ঠিক আছে, ফর্মুলা কি দেখো, শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন, এই পুরো যে ওয়ার্ড গুচ্ছ বা ফ্রেজগুলো আছে বা শব্দগুচ্ছ বলতে পারি, বা এর শব্দ সমষ্টিগুলো আমরা ব্যবহার করব, একসাথে ব্যবহার করব। দেখো তাহলে মনে হবে বাক্যটা খুবই সহজ। দেখো এটা হচ্ছে সাবজেক্ট, এটা আমরা পেলাম সাবজেক্ট, শ্যাল হ্যাভ বিন কখন ব্যবহার করব, আয়ের পরে শ্যাল, বাকি ক্ষেত্রে একই নিয়ম। আর বাকি ক্ষেত্রে কি হবে, বাকি ক্ষেত্রে আমরা বসাবো এই উইল হ্যাভ বিন। তাহলে আই শ্যাল হ্যাভ বিন এটা একটা গোটা, আর ওয়ার্কিং কেন হলো, কন্টিনিউয়াসের জন্য আইএনজি লাগিয়েছি। তাহলে আই শ্যাল হ্যাভ বিন ওয়ার্কিং ফর আওয়ার্স, দেখো কয়েকটা ভাগে ভাগ হয়ে গেল। তাহলে এই হলো কি হবে, শ্যাল হ্যাভ বিন ব্যবহার করতে হবে, শ্যাল হ্যাভ বিন, শ্যাল হ্যাভ বিন। ঠিক আছে, বা উইল হ্যাভ বিন ব্যবহার করতে পারবো আমরা, দুটোর মধ্যে যে কোনো একটা ব্যবহার করব। তারপর নিয়মটা কি, তারপর নিয়মটা হচ্ছে ভার্বের সাথে আইএনজি ফর্ম লাগাবো, অর্থাৎ প্লাস ভার্বের সাথে আইএনজি ফর্ম। ভার্বের 1 নম্বরের সাথে আইএনজি লাগে, তো এটা 1 নম্বর ফর্ম, ভার্বের আইএনজি প্লাস অবজেক্ট দিয়ে একটা সময় উল্লেখ থাকবে, এখানে একটা টাইম মেনশন করে দিতে পারি। তো জাস্ট মেইন কথাটা হচ্ছে সাবজেক্ট শ্যাল হ্যাভ বিন আর ভার্বের সাথে আইএনজি, এটা আমরা নিয়ম মুখস্থ রাখার দরকার নেই, জাস্ট উদাহরণটা মনে রাখবে, তাহলে নিয়ম তোমরা নিজে তৈরি করে নিতে পারে। আই শ্যাল হ্যাভ বিন ওয়ার্কিং, দেখো কয়েকটা বড় অংশ ছিল ছোট অংশে পরিণত করলাম। ঠিক আছে, এবার দেখো শি উইল হ্যাভ বিন লার্নিং মিউজিক ফর 2 years, তোমরা এটা মানে তৈরি করতে পারছো। অর্থাৎ সে মিউজিক অর্থাৎ গান, এখানে মিউজিক সব ধরনের গান হতে পারে, বা যন্ত্রাদি দিয়েও তো হতে পারে, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টও হতে পারে। তো এখানে মিউজিক সে শিখছে কত বছর ধরে, 2 বছর ধরে সে শিখছে না, শিখবে, শুরু করেনি এখনো কাজ। অর্থাৎ 2 বছর ও ঠিক করবে যে আমি গানটা শিখবো এবং সেটা চালিয়ে যাবে 2 বছর ধরে, অর্থাৎ ভবিষ্যতের কথা বলা হচ্ছে। ভবিষ্যতে গিয়ে সে 2 বছর ধরে শিখতে থাকবে, এটা মানে এটা। আচ্ছা, ফিশারম্যান উইল হ্যাভ বিন ক্যাচিং দ্য ফিশ সিন্স মর্নিং, সকালবেলা থেকে। অর্থাৎ সিন্স মানে কি বলেছিলাম, কোনো নির্দিষ্ট সময় যদি থাকে, আর ফরের ব্যবহার হচ্ছে অনির্দিষ্ট সময়। ক ঘন্টা ধরে যদি বলি আমি 2 ঘন্টা ধরে কাজটি করছি, তাহলে ফর। আমি যদি বলি 2টো থেকে 3টে থেকে 4টে থেকে, তখন আমরা সিন্স ব্যবহার করি। সেরকমভাবে দেখো দিনের কোন দিন, দিনের একটা নির্দিষ্ট বলেছে যে সকাল না দুপুর না রাত, এগুলো নির্দিষ্ট করে বলা হচ্ছে, তার জন্য সিন্স। তোমরা নিশ্চয়ই জেনে নিচ্ছ ফরার সিন্সের ব্যবহার। ফরার সিন্সের ব্যবহার হয় পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে, প্রেজেন্ট হতে পারে, পাস্টে হতে পারে, ফিউচারে হতে পারে, তোমরা জেনে গেছো। এই প্রসঙ্গে আসি, দেখো ফিশারম্যান উইল হ্যাভ বিন, এই অংশটা এটা একটা অংশ, কারণ উইল হ্যাভ বিন মানে ফিশারম্যান কি বলেছি, বাকি ক্ষেত্রে সবসময় উইল বসবে, আর আই বা উইয়ের ক্ষেত্রে সবসময় শ্যাল বসবে, শ্যাল হ্যাভ বিন, শ্যাল বি, এগুলো বসে। তো শ্যাল হ্যাভ বিন অর্থাৎ ফিশারম্যান যারা মাছ ধরে জেলে, তারা কি করবে, হ্যাভ বিন ক্যাচিং, তারা মাছ ধরতে থাকবে মর্নিং। তাহলে তারা মাছ এখনো ধরেনি, মাছ তারা ধরবে এবং সেটা সকাল থেকে ধরতে থাকবে, মানে ধরতেই থাকবে, কিছুক্ষণ ধরে চলতেই থাকবে কাজটা। সেই জন্য এটা হচ্ছে কন্টিনিউয়াস। ঠিক আছে, অদ্ভুত ধরনের এটা টেন্স, এটা আমরা সাধারণত বাক্যে খুবই, এর ইউজ খুবই রেয়ার ইউজ, জাস্ট একটা করে রেখে দিয়েছি নিয়মটা, সেই হিসেবে আমাদেরকে চলতে হবে। ঠিক আছে, তো এই হলো সম্পূর্ণ ব্যাপারটা। এবার এইগুলোকে প্রশ্ন করব কি করে, খুবই সহজ, আগের মতো নিয়ম। শ্যাল আই হ্যাভ বিন ওয়ার্কিং ফর 2 hours, উইল শি হ্যাভ বিন লার্নিং মিউজিক ফর 2 years, will fisherman have been, will
উইল ফিশারম্যান হ্যাভ বিন ক্যাচিং দ্য ফিশ সিন্স মর্নিং, এগুলো করলে জাস্ট এই যে শ্যাল বা উইলটা আগে নিয়ে আসলে হয়ে যাবে, ঠিক আছে। এবার নেগেটিভ করবো কি করে, দেখো নেগেটিভ মানে আবার একই নিয়ম, আই শ্যাল হ্যাভ বিন, তাহলে আই শ্যাল নট হ্যাভ বিন লাগিয়ে দেবো, আই শ্যাল নট, এখানে একটা নট লাগিয়ে দেবো, তো হ্যাভ বিন ওয়ার্কিং ফর 2 years, শি উইল not have been learning music for 2 years. Fisherman will not have been catching the fish since morning. not এর ব্যবহার শিখলাম, এটা প্রশ্ন করতে শিখে গেলাম, আর এটার কনস্ট্রাকশনটা বা গঠনটাও শিখে গেলাম, ঠিক আছে। তোমরা খাতায় লিখে নিতে পারো বা এটাকে ব্যাক করে দেখে নিতে পারো যে মেন পয়েন্টগুলো আমরা কি বললাম, তাহলে বুঝে যাবে। তো এই হলো আজকে সম্পূর্ণ ভিডিও, আমরা সম্পূর্ণ টেন্সের উপর ভিডিওটা কমপ্লিট করলাম। প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, পারফেক্ট টেন্স খুবই গুরুত্বপূর্ণ ছিল এটা তোমাদের জন্য, আর এটা যাতে তোমরা ভুল না করো তার জন্য বারবার একটু ভিডিওটা দেখবে, বুঝতে পেরে যাবে টেন্সের জিনিসগুলো কি কি, ঠিক আছে। বিষয়টা কি, কোনো হাতে গোড়া কিছুই নেই, ভয় পাওয়ার কিচ্ছু নেই, জাস্ট ইজি নিয়মগুলো জাস্ট উদাহরণ মনে রাখবে, তারপর নিয়ম তোমরা নিজেই অ্যাপ্লাই করবে, নিজেই তৈরি করবে, নিজে কথা বলতে শেখো, নিজে কথা সেন্টেন্স তৈরি করতে শেখো, দেখবে সেন্টেন্স আর টেন্স খুবই সহজ। বাক্যের মধ্যে টেন্স ব্যবহার করতে পারলে ওর থেকে আনন্দ বা মজার কিছু হবে না, তোমরা যদি নিজে কিছু করতে পারো বাক্য তৈরি করতে, ঠিক আছে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, কমেন্ট করবে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে যদি তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকো, আর চ্যানেলটিকে শেয়ার করো, প্রচুর পরিমাণে লাইক করো, কারণ এরকম ভিডিও তৈরি করতে প্রচুর পরিশ্রমের দরকার হয়, সেটাকে আমাকে ইন্সপায়ার করবে তোমরা যদি কমেন্ট, শেয়ার বা লাইক করো, সাবস্ক্রাইব করো, ঠিক আছে। তো আজকের মতো এখানে শেষ করি, দেখা হবে এরকমই একটি পরের ভিডিওতে। টিল দেন, গুড বাই।